নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। আজ মহাশিবরাত্রি আর তারই সাথে ইস্ট বেঙ্গল ঘরের মাঠে খেলতে চলেছে আজ হায়দ্রাবাদ এফসির সঙ্গে। তো হায়দ্রাবাদ ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের বেশ কয়েকটা পরিবর্তন হবে প্লেয়িং 11-এ। তো কীরকম পরিকল্পনায় অস্কার যেতে চলেছে সেই নিয়ে আলোচনা করব। ট্রান্সফার নিউজ শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজ সন্ধ্যা 7:30 থেকে খেলা শুরু হবে। চেষ্টা করব তার আগে যদি লাইভ আসার, কারণ লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু লাইভ আসতে পারিনি, তো সেটা আমার সমস্যা, তো সেই কারণে আসতে পারিনি। যাই হোক, আজকে চেষ্টা করব লাইভ আসার, আর ম্যাচ দেখার ব্যবস্থাও হয়ে যাবে। তাই যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটু সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা বিশেষ আপডেট, কয়েকদিন ধরেই বলে আসছিলাম যে আমরা কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল ওপেন করব। তো সেই চ্যানেল কিন্তু ওপেন হয়ে গেছে। তার জন্য তোমাদের করতে হবে কি, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হতে পারো। সেখান থেকে গিয়ে সেখানে সমস্ত আপডেট পেয়ে যাবে, খেলা দেখার ব্যবস্থা বা সমস্ত কিছু আপডেট কিন্তু এখন থেকে টেলিগ্রামেও শেয়ার করা হবে ফেসবুক পেজের সাথে সাথে। তাই টেলিগ্রামটাকেও অবশ্যই একটুখানি সাপোর্ট করো। তো এবার যদি মেন টপিক নিয়ে আলোচনা করি, আজকে ইস্টবেঙ্গলের কীরকম প্লেয়িং 11 হবে। অবশ্যই ইস্টবেঙ্গল আজকে ম্যাচটা জেতার জন্য চেষ্টা করবে। জিতলেও তারা পয়েন্ট টেবিলের ওই একই পজিশানে থাকবে। তারা কিন্তু এখন 21 ম্যাচ থেকে 24 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 8 নম্বর পজিশানটাকে ধরে রাখতে পেরেছে, এবং আজকে যদি ম্যাচ জেতে সেক্ষেত্রে 22 ম্যাচ থেকে 27 পয়েন্ট পর্যন্ত তারা চলে যাবে। আর হায়দ্রাবাদ তারা 17 পয়েন্টেই রয়েছে। তারা কিন্তু যদি ম্যাচ জেতে তাদেরও পয়েন্ট টেবিলের খুব একটা উন্নতি হবে না, কিন্তু ইস্টবেঙ্গলকে অবশ্যই ম্যাচটা জিততেই হবে, জেতা ছাড়া কোনো উপায় নেই। আরও একটা ফাইনাল ম্যাচ অস্কারের সামনে। এবার ইস্টবেঙ্গল কিন্তু ভালো করছে, লাস্ট কয়েকটা ম্যাচে যদি আমরা দেখি যথেষ্ট ভালো পারফরমেন্স তারা তুলে ধরছে। দুটো ম্যাচে জিতেছে, ব্যাক টু ব্যাক ম্যাচ জিতেছে, আজকে জয়ের হ্যাট্রিকের সুযোগ। তো সেই জায়গায় অস্কার চাইছে যে প্রথম থেকে আজকে অ্যাটাকিং ফুটবল খেলবো এবং প্রথম থেকেই দলকে একটা ভালো জায়গায় নিয়ে চলে আসবো, কারণ হায়দ্রাবাদের কিছু হারানোর নেই। তারা অনেক ফ্রেশ মাইন্ডে অনেক ফ্রি ফুটবল খেলতে পারে। তো সেই জায়গাতে চাপটা সবসময় থাকবে ইস্টবেঙ্গলের উপর। তাই বাড়তি চাপ না নিয়ে প্রথম থেকেই অ্যাটাকিং ফুটবল খেলারই চিন্তাভাবনা থাকবে। এবার যদি আমরা প্লেয়িং 11 নিয়ে কথা বলি, কয়েকটা পরিবর্তন আজকেও থাকবে, কারণ অস্কার মানে কোনো দিনই প্রত্যেকটা প্লেয়ারকে একসাথে পরপর ম্যাচে পায় না। আজকে এই প্লেয়িং 11 তো পরের দিনই পরিকল্পনা চেঞ্জ করে আরেকটা প্লেয়িং 11, অন্য কোনো দিন কাট সমস্যা ইত্যাদি ইত্যাদি সমস্যা। তো সেক্ষেত্রে আজকেও কিছু সমস্যা রয়েছে, সেই কারণে প্লেয়িং 11-এ পরিবর্তন হচ্ছে লাস্ট ম্যাচ থেকে আজকের ম্যাচে। তো গোলে গিল শুরু করবে ডিফেন্ডার হিসাবে, সেন্টার ব্যাকে আনোয়ার আলী এবং হেক্টর ইউসে শুরু করবে। দুই সাইড ব্যাক, একদিকে রাকিব অপরদিকে লালচং নুঙ্গা। ডিফেন্স লাইন একই থাকবে, মাঝমাঠে সৌভিক চক্রবর্তী এবং সাউল ক্রেসপোকে আমরা মাঝমাঠে খেলতে দেখব। দুটো উইংয়ের দিকে তাকালে একদিকে কিন্তু মহেশ শুরু করবে, অপরদিকে নিশু কুমারকে আজকে উইঙ্গার হিসাবে দেখতে পাবো। আর আপফ্রন্টে জোড়া স্ট্রাইকার বা সেকেন্ড স্ট্রাইকার পজিশনে যদি মেসি খেলে, আপফ্রন্টে ডিমিসে শুরু করবে। এটা ইস্টবেঙ্গলের প্লেয়িং 11 থাকছে। আর আজকের ম্যাচে কিন্তু বেঞ্চও ইস্টবেঙ্গলের বেশ কিছুটা শক্তিশালী থাকবে। বেঞ্চে জিকসানের মতন একজন প্লেয়ার, যে ফার্স্ট 11-এর প্লেয়ার, সে বেঞ্চ থেকে থাকবে। ডেভিডের মতন একজন কোয়ালিটি প্লেয়ার যে কিন্তু বেঞ্চ থেকে স্টার্ট করবে, এবং সেলিস সেও কিন্তু বেঞ্চ থেকে শুরু করবে। তারা কিন্তু গেম চেঞ্জার হতে পারে এই ম্যাচের জন্য। এবার হায়দ্রাবাদ যথেষ্ট ফিজিক্যালি একটা স্ট্রং দল, তাদের দেখে এসেছি তারা ফিজিক্যাল ফুটবল খেলতে পারে। অ্যালেক্স সাজি সবসময় কিন্তু চাপ রাখার চেষ্টা করবে ডিমির উপর। তো সেক্ষেত্রে আজকে মহেশ এবং নিশুকেও কিন্তু অনেক অনেক দায়িত্ব নিতে হবে। তার সাথে সাথে মেসি যদি সেকেন্ড স্ট্রাইকার পজিশন থেকে পিছন থেকে গিয়ে গোল করতে পারে সেটা তো খুবই ভালো হবে। আগের দিনও মেসি খুব ছটফট করছিল, মেসির কাছ থেকে আমরা ভালো ফুটবল দেখেছি, গোলও দেখেছিলাম, যদিও গোলটা ক্যান্সেল হয়েছিল। তবুও কিন্তু আমরা চাইবো যে আজকে মেসি বাউলি লাল হলুদ জার্সি গায়ে প্রথম গোলটা করুক এবং দলকে জেতাক। সে গোল সংখ্যা যতই হোক না কেন আজকে দলকে জেতাতেই হবে। আর হ্যাঁ, স্কোর লাইন প্রেডিকশান করতে কেউ ভুলো না। যারা যারা ভিডিও দেখছো স্কোর লাইন প্রেডিকশান সকলে করো, কারণ লাস্ট ম্যাচে অনেকের স্কোর লাইন প্রেডিকশান মিলেছিল, আশা করি আজকেও মিলবে। তো স্কোর লাইন প্রেডিকশান করতে কেউ ভুলো না। তার সাথে সাথে আজকে যেই জায়গাটাতে একটু চিন্তার ব্যাপার রয়েছে সেটা হচ্ছে ভিষ্ণু, তাকে হয়তো আজকে খেলানো হবে না, এবং নন্দরও লাস্ট ম্যাচে একটু চোটের কারণে আজকে নন্দকেও হয়তো রেস্ট দেওয়া হবে, দুজনকে রেস্ট দেওয়া হবে। বাদবাকি যারা রয়েছে তারা সুযোগ পাবে। তার মধ্যে আমি অন্তত দেখতে চাই আমানকে একটু সুযোগ দেওয়া হোক, সায়নকে একটু সুযোগ দেওয়া হোক। তাদের সুযোগ দিলে
নিলে অপশান হাতে কিছু বাড়বে। আরও যারা প্লেয়ার রয়েছে তাদের একটু যদি সুযোগ দেওয়া যায়, মার্কে জোকে যখন সুযোগ দিয়েছে ভালো করেছে, তো মার্কে জোকেও পরবর্তী সময় নিশু কুমারের পরিবর্তক প্লেয়ার হিসাবে আনতে পারে, বা সেলিসের মতন প্লেয়ারকে নিয়ে এসে সেক্ষেত্রে ইউজ থেকে তুলে দিয়ে 3 ডিফেন্সে চলে যেতে পারে নিশু কুমারকে, সেক্ষেত্রে তখন সাইড ব্যাকে নিয়ে আসা যেতে পারে। তো অনেকগুলো কিছু করা যেতে পারে। তো হেক্টর ফার্স্ট হাফে খেলে দিক, যদি গোল ফোল এসে যায় খুবই ভালো। তো সেক্ষেত্রে সেকেন্ড হাফটা ইস্টবেঙ্গল পুরো অল ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে খেলুক, তাতে কোনো রকম সমস্যা নেই। লালকে সেন্টার ব্যাকে নিয়ে এসে নিশুকে রাইট ব্যাকে লেফট ব্যাকে খেলিয়ে দেওয়া যাবে। তো সেক্ষেত্রে একটা বিদেশিকে তুলে নিয়ে কিন্তু আরও একটা বিদেশি রিচার্ডকে নামানো যাবে। আপফ্রন্টে রিচার্ড, মেসি, ডিমি এবং সাউল, এই জুটিটা কিন্তু তৈরি করা খুব খুব জরুরি এএফসির ম্যাচের জন্য, কারণ এএফসিতে তো আনলিমিটেড বিদেশি খেলানো যাবে। তো সব কটা বিদেশিকে একই সঙ্গে একটা টিম কম্বিনেশানে করে যদি খেলানো যায় এই ম্যাচ থেকেই, সেটা কিন্তু ভালো হবে এবং সেটা করার জন্য অস্কার তো চেষ্টা করবেই। তো দেখা যাক কীরকম সেই পরিকল্পনাটা থাকে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং তার সাথে সাথে যদি আমরা একজন হায়দ্রাবাদের নির্ভরযোগ্য প্লেয়ার নিয়ে কথা বলি, 26 বছর বয়সী বাঙালি প্লেয়ার মনোজ মোহাম্মদ, যে কিন্তু ইস্টবেঙ্গল থেকেই তার উত্থান। প্রথমে ইস্টবেঙ্গলের ইউথ টিম, তারপরে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম এবং সিনিয়র দলেও মনোজ মোহাম্মদ খেলেছে। তো মনোজ কিন্তু বর্তমানে হায়দ্রাবাদ এফসির সঙ্গে 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। মনোজকে নেবার ব্যাপারে বেশ কিছু ক্লাব ইন্টারেস্ট শো করছিল এবং কথাবার্তা শুরু করছিল, কারণ কি তার শেষ 6 মাসের কন্ট্রাক্টে সে চলে এসেছে, তার সাথে যে কোনো দল কথা বলতে পারে। তো সেক্ষেত্রে বাংলার প্রধানদেরও নজর ছিল নাকি মনোজ মোহাম্মদের দিকে, কারণ বয়স 26, এখনও তার কাছ থেকে ভালো খেলা পাওয়া যাবে এবং সে ভালো করেওছে এই সিজনে। এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তো মনোজের তো গোলও রয়েছে, তো তাকে চেষ্টা করছিল বাকি ক্লাবগুলো, কিন্তু হায়দ্রাবাদ তারা সিদ্ধান্ত নিয়েছে যে মনোজকে তারা ধরে রাখবো। তারা কিন্তু অফিসিয়ালি জানিয়েছে যে মনোজ কিন্তু স্টে করতে চলেছে হায়দ্রাবাদে। এবার কতদিনের কন্ট্রাক্ট হবে সেটা কিন্তু এখনও অফিসিয়ালও হায়দ্রাবাদ জানাতে পারেনি, কারণ রয়েছে হায়দ্রাবাদ পরের সিজনে তাদের নাম ফাম পরিবর্তন হতে পারে, এটসেট্রা অনেক কিছু পরিবর্তন আসতে পারে। সেই কারণে কত দিনের চুক্তি হচ্ছে সেটা কিন্তু এখনও জানাতে পারেনি। এবার হায়দ্রাবাদও কিন্তু পরের সিজনে ভালো দল গঠন করবে, এই দল থেকেও বেশ কিছু ভালো ভালো প্লেয়ার বেরিয়ে যেতে পারে, ইন্ডিয়ান প্লেয়ার। তো সেক্ষেত্রে বাকি ক্লাবদেরও নজর রয়েছে। তো সেই কারণেই মনোজকে তারা বড় চুক্তিতে ধরে রাখার সিদ্ধান্ত নিল। এটা কিন্তু একটা খুবই ভালো ব্যাপার মনোজের জন্য, এবং ভালো করুক। বাঙালি প্লেয়াররা যত বেশি সুযোগ পাবে আইএসএলের মঞ্চে ততই ভালো, তাদের দেখে আরও অনেক প্লেয়ার উঠে আসবে, সেইটাও কিন্তু অবশ্যই ভালো হবে। এবং এর সাথে সাথে অনেকেই জানতে চাইছিলে যে আজকে কি টিকিট রিডিম করা যাবে। হ্যাঁ, আজকেও টিকিট রিডিম করা যাবে, সেরকমটাই কিন্তু অফিসিয়াল আপডেট ফেসবুক পেজে বা সোশ্যাল মিডিয়াতে ইস্টবেঙ্গলের তরফ থেকে দেওয়া হয়েছে। যারা পোস্টগুলো দেখোনি একটুখানি সোশ্যাল মিডিয়াতে মানে নজর রেখো, সেখান থেকে সেখান থেকে গিয়ে তোমরা টিকিট রিডিম করে মাঠে গিয়ে খেলা দেখো, আর পারলে মাঠ পুরো ভরিয়ে তোলো, তাহলে আরও ভালো ফুটবল খেলতে পারবে প্লেয়াররা। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।